আমি শুরু করে দিই। আজকে পড়বো হলো হেপাটাইটিস বি ভাইরাস এবং ডি ভাইরাস। বি ভাইরাসের প্রপার্টিস তাহলে অলরেডি আমরা জেনে গেছি যে ফ্যামিলি হেপারনা ভাইরাস, জানা ছিল অর্থো হেপারনা ভাইরাস। আর যে হেপারনা ভাইরাস হলো কি আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস? স্যার ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস হলে তাহলে এটা ইনভেলপ না নন ইনভেলপ কি ভাবে বুঝবো? এটা হলো এইচএসপি, সেখান থেকে তাহলে ইনভেলপ। আর এটা ডিএনএ ভাইরাস, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। এখানে অন্য ভাইরাসে এখানে কোর কন্টেনিং পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। তো তোমাদের এটুকু না জানলেও হবে, ডিএনএ যেন জানলেও হবে। আর যদি খেয়াল রাখতে পারো তাহলে সম্পূর্ণটা খেয়াল রাখবে যে ডবল স্ট্যান্ডার্ড। তো এটা তো জানাই তোমরা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কিন্তু পার্শিয়ালি এটা যদি খেয়াল রাখতে পারো তাহলে ভালো। এখন হলো স্ট্রাকচার আমরা পড়বো। স্ট্রাকচারটা আমরা দুইটা পয়েন্টসে ভাগ করবো, একটা হলো আউটার ইনভেলপ আর ইনার কোর। তো আমরা জানি যে একটা ইনভেলপ ভাইরাস কি থাকে, প্রথম হলো সেন্ট্রালে কি থাকে নিউক্লিক অ্যাসিড, তাকে সারাউন্ডিং করে থাকে কি ক্যাপসিড, তাকে সারাউন্ডিং করে থাকে আবার এনভেলপ। তো আউটার ইনভেলপ, সেখানে কিছু প্রোটিন আছে, সেখানে কিছু লেয়ার কি আছে সেটা জানবো। আর ভিতরে ইনার কোর আছে। আউটার ইনভেলপে এই ইনভেলপে কি কি আছে দেখো। এখানে একটা অ্যান্টিজেন আছে, প্রোটিন আছে, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, নাম হলো হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। যেহেতু ইনভেলপ সেখানে সারফেস, সেখান থেকে নামটা আসে সারফেস। হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, সংক্ষেপে আমরা বলি HBsAg। ঠিক আছে। তারপরে ইনার কোর, ভিতরে কি আছে? কোরে আছে তোমার হলো এই ক্যাপসিড, সেখানে একটা তোমার প্রোটিন আছে, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং যেহেতু সেন্ট্রালে থাকে, ওর নাম হলো হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। ওটার সংক্ষেপে হলো HBsAg, হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। আরেকটা অ্যান্টিজেন আছে, সেটা হলো ক্যাপসিড এবং ইনভেলপ এর মাঝখানে থাকে, এটার নাম হলো হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন, কথা বলা আরেকটা বলা যায় কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। এটাকে সংক্ষেপে বলবো HBeAg। আর সবচেয়ে ভিতরে কে থাকবে? ডিএনএ থাকবে। এটা হলো পার্শিয়ালি ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। তাহলে এটা হলো ডিএনএ থাকবে ডবল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন তাহলে কি কি হলো? আরেকটা থাকে হলো এনজাইম থাকবে ভিতরে, ডিএনএ পলিমারেজ যেটা এনজাইম, সেটার নাম হলো ডিএনএ পলিমারেজ। তাহলে আমরা স্ট্রাকচার ফিগারে যাই, আমরা ফিগারে গেলে আরো ভালো হবে। এই ফিগারটা ভালো করে দেখো। সবচেয়ে বাইরে ইনভেলপ, এখানে যে প্রোটিনটা আছে এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, সেটাকে বলা হয় HBsAg। এই যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন HBsAg। ঠিক আছে। তারপরে তোমার এই ক্যাপসিডে, এখানে দেখো ক্যাপসিডে এখানে যে প্রোটিনটা আছে যেটা সেন্ট্রালে থাকে, ওর নাম হলো হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, সঙ্গে বলবো HBsAg। তারপরে এই যে কোর এবং এই যে ক্যাপসিড এবং এই ইনভ্যালুয়েবল মাঝখানে দেখো এখানে একটা অ্যান্টিজেন আছে, প্রোটিন অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এটার নাম হলো HB অ্যান্টিজেন অথবা কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, সঙ্গে হলো HBAg। আচ্ছা, তারপরে তোমার এখানে
একবার সেন্ট্রালি কি থাকবে, ডিএনএ থাকবে তো অবশ্যই। ডিএনএ থাকি পার্শিয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এখানে একটা এনজাইম আছে ডিএনএ পলিমারেজ। এই তোমার হলো স্ট্রাকচার। এখন স্ট্রাকচারটা জানবো এই জন্যই যে অবশ্য ভালো করে খেয়াল রাখতে হবে কি জানো, যে কি কি অ্যান্টিজেন। এটা হয়তো বলতে পারবে না, কিন্তু এটা জানতে হবে এই জন্য তোমার কি কি অ্যান্টিজেন আছে এবং অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি কিভাবে তৈরি হবে, ডায়াগনোস কিভাবে, তাহলে এই স্ট্রাকচার জানতে হবে। তাহলে ইনভ্যালুয়েবল যেটা আছে সেটা হলো হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা এইচবিএসএজি। তারপর ক্যাপসিডে যেটা আছে সেটা হলো হ্যাপাটাইটিস কোর অ্যান্টিজেন অথবা এইচবিসিএজি। আর হলো এই দুটার মাঝখানে ক্যাপসিড এবং ইনভ্যালুয়েবল মাঝখানে যেটা আছে সেটার নাম হলো এইচবিএজি, হ্যাপাটাইটিস বি অ্যান্টিজেন অথবা হ্যাপাটাইটিস বি কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। আর সেন্ট্রালি থাকবে কি ডিএনএ থাকবে, সেটা হলো পার্শিয়ালি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এনজাইম আছে একটা, নাম হলো ডিএনএ পলিমারেজ। এই তোমার হলো স্ট্রাকচার। তাহলে ইনার কোর, আউটার ইনভ্যালুয়েবল এবং ইনার কোর। এখন এই যে অ্যান্টিজেন, এখানে আমরা এই যে এতক্ষণ আমরা স্ট্রাকচার করলাম, এই অ্যান্টিজেন কয়টা ভালো হলো? তিনটা অ্যান্টিজেন পাইছি, তাই না? সেটাই দেখো, সার্ফেস অ্যান্টিজেন, সেটার নাম হলো এইচবিএসএজি। তারপরে দেখো, তারপরে করে তোমার হলো ক্যাপসিড এবং ইনভ্যালুয়েবল মাঝখানে একটা পেলাম, এটা হলো এই অ্যান্টিজেন, এটার নাম হলো এইচবিএজি। আরেকটা বললাম কোর অ্যান্টিজেন, এইচবিসিএজি। আচ্ছা, এখন এই যে তোমার এই সার্ফেস অ্যান্টিজেন, এই যে এইচবিসিএজি এবং এইচবিএজি, এই দুটা তোমার সেরামে ডিটেক্ট করা যায়। যখন কোনো ইনফেকশন হইলো তখন এগুলো তোমার ওই সেলটাকে প্রথমে তোমার সেরামে চলে আসবে। যবে এই দুটা তোমার আমরা যখন ডায়াগনোস করবো তখন কিন্তু এই দুটো অ্যান্টিজেন আমরা ইউজ করবো, এই দুটো অ্যান্টিজেনকে আমরা ডিটেক্ট করবো, ঠিক আছে। কিন্তু এই যে কোর অ্যান্টিজেন, এটা তোমার শুধু তোমার ইনফেক্টেড সেলও থাকবে কিন্তু সেরামে আসবে না, এই জন্য এটা ডিটেক্ট করা যায় না। এই জন্য আমরা প্র্যাকটিক্যাল পারবো যে এটা ডিটেক্ট করি না, ঠিক আছে। তাহলে ওই উপরের দুটাই আমরা জানতে হবে। তো তিনটা যেহেতু অ্যান্টিজেন, তাহলে তিনটার বিপরীতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। কি কি অ্যান্টিবডি সেটা আমরা পরে ডায়াগনোস্টিক পারবো তখন আমরা জানবো। এই হলো অ্যান্টিজেন। ওই আগেটাই বললাম, HBC is expression on the surface of infected hepatocyte and cannot be detected in serum. স্যার হ্যাঁ, কি বললো জানো? স্যার বলছিলাম যে সারফেস অফ ইনফেক্টেড হেপাটোসাইট, স্যার এটা সারফেস মানে ইনফেক্টেড হেপাটোসাইটের সেল মেমব্রেনে থাকবে না ভিতরে থাকবে? ইনভ্যালিড, সারফেস ইনভ্যালিড। আর স্যার ওই যে ই অ্যান্টিজেন, ওইটা ই মানে কি ইনভেলপ? আর এখানে সারফেস বলতে ওই যে বললা তো সারফেস, তো ওটা জি স্যার। ইনফেক্টেড হেপাটাইটিস। এখানে তোমার এই যে এইচবিসি এজি, যখন একটা ইনফেকশন হবে তখন তো তোমার ভাইরাসটা তো তখন কি ভাইরাস মারা যাবে না, তখন তোমার এগুলো ডিসপ্লে তো আসবে কোথায়? প্রথম তো আসবে তোমার সেল সারফেস আসবে, তাই তো? তারপরে তো তোমার তো আমাদের যে যেমন সেনাবাহিনী, এরা ডিটেক্ট করতে পারবে নাকি? তো প্রথমে হেপাটোসাইটের সারফেস আসবে কিন্তু সেরা তোমার ব্লাডে আসবে না, এটাই বলছি। জি স্যার। আর কি বলে কোর, কি বললা? আর স্যার ই অ্যান্টিজেন, স্যার ই এর মানে ফুল মিনিং কি? স্যার এইচপি ই অ্যান্টিজেন। এটা ঠিক জানি না, তবে জানা আছে যে কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, এটা ঠিক বলতে পারতেছি না। কোর অ্যাসোসিয়েটেড জি অ্যান্টিজেন। স্যার। আচ্ছা, এখন মোড অফ ট্রান্সমিশনটা ওই যে গতকালকে যেটা বললাম হ্যাপাটাইটিস সি ভাইরাসে যে ইনভ্যালভ ভাইরাস যেগুলো, সেগুলো মোটামুটি কয়েকটা এইভাবে হবে, যে প্যারেন্টাল, সেক্সুয়াল এবং পেরিনেটাল, ঠিক আছে।
ওই কালকের মতো সেম একই জিনিসই, কিন্তু ওটা জাস্ট ঘুরে ফেসে মানে বলবো এইটুকু, এক কথা লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওই একই জিনিস হলো ট্রান্সমিশন অফ কন্টামিনেটেড ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট, কালকে যেটা বলছিলাম। তারপর কন্টামিনেটেড নিডল, সিরিঞ্জ, সার্জারি রেস্টোরেন্ট, ড্রাগ অ্যাবুজার, ইনট্রাভেনাস, ট্রাকট্রেন, তারপর তোমার ওই যে হিমোডায়ালাইসিস, হ্যাঁ, তো সবই এগুলো চলে আসবে একই জিনিস। আর সেক্সুয়াল বলতে তো জানোই। আর হলো আরেকটা আসবে হলো তোমার হলো পেরিনেটাল। পেরিনেটাল মানে কি, যখন মার শরীর, মার যখন ইউটেরাসে যখন তখন প্লাসেন্টা ক্রস করে আসবে, তারপরে ডেলিভারির সময় আসবে, এবং ডেলিভারির পরে কোনটা আসবে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে আসবে। এইটাই যত, এগুলো নিয়ে আর আমি ডিটেলস আলোচনা করতেছি না। এরপরে এখন প্যাথোজেনিস আসো। তাহলে প্যাথোজেনিস কিন্তু আগের মতোই, সবগুলো একই মতোই। তাহলে এই ভাইরাসটা সেদিন ওর সঙ্গে একটু পার্থক্য কি, এই ভাইরাসটা আমরা খাচ্ছি কিভাবে, অটোফিক্যাল রুটে প্রবেশ করতেছে, ফিকোরাল রুটে প্রবেশ করতেছে এবং আমাদের স্টমাকে চলে গেল। এবং তারা কি হিট স্টেবল এবং অ্যাসিড স্টেবল, যা বলে সেটা ক্রস করে যখন স্মল ইন্ডেস্টে যাচ্ছে, তখন সেখানে কি রিঅ্যাপ্লিকেট করতেছে, করার পরে সেখানে আবার যাচ্ছে ব্লাডে, ভাইরেমে হলো, তারপরে তোমার পটাশিয়াম সালফেটের মাধ্যমে তোমার আসতেছে কোথায়, লিভারে। তারপর লিভারে কি করতেছে, হেপাটোসাইট ড্যামেজ করতেছে। হ্যাঁ, এবং তোমার শেষ সময় কি হচ্ছে, তোমার হলো ভাইরাস ড্যামেজ নিজে করে না, ওখানে রেপ্লিকেট করলো, তখন কি হবে, আমাদের সাইটোটক্সিক টি সেল তখন যাবে সেখানে, গিয়ে সেখানে কি করবে, ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করবে। একই সঙ্গে ভাইরাস এবং ইনফেক্টেড সেলকে তারা ডিস্ট্রয় করবে, যার ফলে তখন তোমার হলো জন্ডিস হলো, একর সিমটম হবে, তাই তো। আর এখানে কি বি আর সি এর ব্যাপারে কি হচ্ছে, এখানে কিন্তু ব্লাড, এখানে ওই যখন এই যে রুট অফ, যেটা আমার মোড অফ ট্রান্সমিশন যেটা বললাম, এতে কি হচ্ছে, ডাইরেক্টলি কিন্তু ব্লাডে তারা চলে যাবে। ঠিক আছে, ডাইরেক্টলি চলে গেল। আফটার এন্টারিং দ্য ব্লাড, তারা ভাইরাস ইনফেক্টস হেপাটাইট, ব্লাড থেকে কি হবে, ওই তোমার পটাশিয়াম সালফেটের মাধ্যমে তোমার লিভারে চলে আসলো, তখন ইনফেকশন করলো, তখন আবারও তোমার ওই যে একই হবে, দেখো ভাইরাল অ্যান্টিজেন ডিসপ্লেড অন দ্য সারফেস অফ দ্য হেপাটাইটিস। লিভারে যখন, লিভার সেলে যখন তোমার ইনফেকশন করলো, তখন সেগুলো কি ডিসপ্লেড হবে অন দ্য হেপাটাইটিস সেলে সারফেসে, তখন কি সাইটোটক্সিক টি সেলটাকে রিকগনাইজ করবে, তাই তো। রিকগনাইজ করলে তাকে তারা মেরে ফেলবে, যার ফলে হলো তোমার অ্যাকুট হেপাটাইটিস। অ্যাকুট হেপাটাইটিস হওয়ার পরে কিছু ক্ষেত্রে তোমার ডিজিজ ভালো হয়ে যায়, রিজলুশন অফ ডিজিজ, এবং ডিজিজ ভালো হয়ে গেল, লিভার প্যারাগ্রাফ আবার ডিজেনারেট করবে, লিভার সেলগুলো আবার তোমার পুনরায় আগের স্টেজ হয়ে যাবে। এবং এটা যেন কিভাবে হচ্ছে, এটা বোথ সেল মেডিয়েটেড ইমিউনিটি এন্ড ইনফ্লামেশন আর রেসপন্সিবল ফর রেজলিউশন। তাহলে আফটার এন্টারিং দ্য ব্লাড, ভাইরাস ইনফেক্টস হেপাটাইটিস। ঠিক আছে, তাহলে প্যাথোজেন যখন লিখবা, তখন মোড অফ ট্রান্সমিশনটা সংক্ষেপে একটু দিবা, তাহলে মার্কটা বেশি হবে, কারণ প্যাথোজেন বেশি না এখানে। আফটার এন্টারিং দ্য ব্লাড, ভাইরাস ইনফেক্টস হেপাটাইটিস, প্রথম এটাই করে, তাই তো। তারপরে হেপাটাইটিস ইনফেকশন করলো, viral antigens are displayed on the surface of the hepatocyte. Infected hepatocyte সেল সার্ফেসে তারা ডিসপ্লে হলো, তখন সাইটোটক্সিক সেল তখন রিকগনাইজ করবে এবং ড্যামেজ দ্য ইনফেক্টেড হেপাটোসাইটস এন্ড ইনফ্লামেশন নেক্রোসিস অ্যাকর্স। ঠিক আছে, দিস কজ অ্যাকুট হেপাটাইটিস। তারপর অ্যাকুট হেপাটাইটিস হলো, এখান থেকে ভালো হবে, রিজলুশন অফ ডিজিজ, এবং সেখান থেকে লিভার আবার লিভার ডিজেনারেট, এবং এটা যেন কি কার মাধ্যমে আছে, সেল মেডিয়েটেড ইমিউনিটি এন্ড ইনফ্লামেশন আর রেসপন্সিবল ফর রেজলিউশন। এই হলো অ্যাকুট হেপাটাইটিস প্যাথোজেনিস। এখন কমপ্লিকেশন যখন আউটকাম যখন করবো, তখন ক্রনিক ইনফেকশন তখন আমি দেখাচ্ছি। আপাতত তাহলে এই হলো প্যাথোজেনিস। স্যার, হ্যাঁ বলো। স্যার, যাদের এমএসসি ক্লাস 1 আছে তারা কি অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে স্যার? হ্যাঁ, তোমার যে ক্লাস 1 এবং ক্লাস 2 কোথায় থাকে এখন, সেটা সেখানে আসো। স্যার, এমএসসি ক্লাস 1 তো স্যার এপিসি তে, ক্লাস 2 এপিসি তে না স্যার, অল নিউক্লিয়েটেড সেল আর প্লেটলেটে থাকে এমএসসি 1। all nucleated cell including platelet। ঠিক আছে, জি স্যার। স্যার, 1 দিয়ে কি স্যার অ্যান্টিজেন প্রেজেন্ট করা যায়? তোমরা মনে হয় যে একটু
কনফিউশনে ভুগতেছ, এটা হলো যে যখন তোমার হলো একটা সেল দেখো প্রথম যখন প্রবেশ করবে, হ্যাঁ, তখন কিন্তু প্রথমে কিন্তু তোমার হলো আহ তখন তোমার ম্যাক্রোবেস, তারপরে তোমার এই যে অ্যান্টিজেন সেল বা ফ্যাগোসাইটিক সেল তাদেরকে কি করবে, ইনগাল্ভ করবে, তাই তো? মানে এখানে কিন্তু তোমার তোমার ওই যে ইমিউনিটি ভালো করে পড়ে ওখানে, যে প্রথম একটা ভাইরাস কয় ধরনের, একটা হলো কি ইন্ট্রাসেলুলার, আরেকটা হলো কি যখন এক্সট্রা সেলুলার, যেটা বলবো কোনটা এক্সট্রা সেলুলার, প্রথম যখন ভাইরাস প্রবেশ করবে শরীরে সেটা হলো এক্সট্রা সেলুলার, ঠিক আছে? আর ওটা হলো ফরেন ওটা। আর স্যার নমস্কার, স্যার ভালো আছেন? একটা হলো ভাইরাস হলো এক্সট্রা সেলুলার আর একটা ইন্টারসেলুলার, মানে ফরেন আর একটা ভিতরে। হুম, তো একটা ভাইরাস যখন যখন প্রবেশ করবে তখন কিন্তু তোমার এই ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল করবে, তারপরে তোমার হলো তাকে ভেঙে ফেলবে, তাই তো? ব্রোকেন ডাউন ইনটু স্মল পেপটাইড। তারপর তারা কি করবে, তখন তোমার ওই এমএসসি 1 এবং 2, হ্যাঁ, বাইন্ড করলো। এমএসসি 2 এর সঙ্গে বাইন্ড করে, তাহলে হেলপার টি সেল তাকে রিকগনাইজ করবে, হ্যাঁ। তারপরে কি করবে, বি সেল তখন অ্যাক্টিভেশন হবে, বিশের অ্যাক্টিভেশন প্লাজমা সেল হবে, প্লাজমা সেল থেকে হবে অ্যান্টিবডি। আর যদি এমএসসি 1 এর সঙ্গে বাইন্ড করে তাহলে কি হবে, তখন সাইটোটক্সিক টি সেল তাকে ইয়ে করবে, তোমার তাকে কি বলে, তাকে রিকগনাইজ করবে এবং তখন অ্যাক্টিভেটেড হবে, তখন সে আবার ওই সেলকে মেরে ফেলবে, তখন সে অ্যাক্টিভেশন হয়ে থাকলো, তাই তো? এখন আরেকটা হয়, এই ভাইরাস যখন তোমার যে শরীরে প্রবেশ করলো, কিছু সেল তো তোমার ওই যে আমাদের বডিতে ওই যে সেলে তোমার চলে আসলো, তাই তো? যে সেলে তোমার ইনফেকশন করলো প্রথমে, সেখানে তারা কি করে, রেপ্লিকেট করে না, বংশবৃদ্ধি করে না, করে তো নাকি? জি স্যার। বংশবৃদ্ধি করে, তো তখন তারা কি করবে, এক সেল থেকে আরেকটা সেলে যাবে না? জি স্যার। এটাই, তখন তো তোমার একটা সেলকে সহ সেলকে তোমার ইনফেকশন করবে, এটাকে বলতেছি আমরা ইন্টারসেলুলার, ঠিক আছে? আর যখন ইন্টারসেলুলার সেল যখন মনে করো একটা সেলের সঙ্গে তোমার হেপাটোসাইট এখানে ইনফেকশন করলো, তখন কি হবে, তখন তোমার ফ্যাগোসাইটিক সেলতে যাবে না, তখন এক্ষেত্রে তখন হবে তোমার ওই ইনফেক্টেড সেলে ওই ভাইরাসের যে অ্যান্টিজেন গুলো তখন ওই সার্ফেসে তখন হলো, মানে ডিসপ্লে হলো, এবং তখন সাইটোটক্সিক টি সেল তখন তাকে রিকগনাইজ করলো এবং তাকে ভাইরাস ইনফেক্টেড সেলকে তারা মেরে ফেলবে, ঠিক আছে? আমি কিন্তু ওই তোমার ওই যে ইমিউনিটিতে দুইটা তোমার যে দুইটা তোমার যে ফিগারটা আছে, ফিগারটা ভালো করে দেখিও, একদিকে সেলুলার ইমিউনিটি আর একদিকে তোমার হলো হিউম্যান ইমিউনিটি, ওই ফিগারটা দেখিও, ওখানে ওখানে দেখিও। আমি মনে করলাম এতদিন তোমার বুঝতে পারছো, ওই জিনিসটা তো এখনো বসেনি তোমার। এটা দুইভাবে হয়, একটা প্রথম ওই যে বললাম যে সেল যখন প্রবেশ করবে তখন সেটা হলো এক্সট্রা সেলুলার, ঠিক আছে? তখন ওই যে আগের মেকানিজম দুই ভাবে কাজ করে, একটা সেল মেডিয়েটেড আর একটা হিউম্যান ইমিউনিটি, ঠিক আছে? এখন এখন বুঝছো তো নাকি? জি স্যার। জি স্যার। তারপরে ক্লিনিক্যাল ফিচার কি হবে, এখানে ইনকিউবেশন পিরিয়ড হলো 10 to 12 উইকস। এই ভাইরাস কি ছিল 3 থেকে 4 সপ্তাহ। 3 to 4 উইক। আর সি ভাইরাস কি ছিল স্যার 5 to 10 উইক। 5 to 10, আর এটা হলো 10 to 12 উইকস। এভাবে খেলা রাখি, এগুলো কিছু ক্ষেত্রে জানতে হবে, আমরা ধরবো না, কিন্তু তোমাদের জন্য এগুলো জানতে হবে, তোমার প্র্যাকটিস করবে যে পরে যখন ডাক্তার হবে না তখন তো এগুলো জানতেই হবে এগুলো। এবং যেহেতু ইনকিউবেশন রেট অনেক বেশি, এই জন্য অনসেট কি ইনসিডিয়াস। ইনসিডিয়াস মানে কি, স্লোলি অনসেট। স্লোলি অনসেট। এবং এখানে দেখা যায় যে 50 to 67% অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আর অ্যাসিম্পটোমেটিক, আর বাকিগুলো সিমটমেটিক। সিমটম যদি হয় তাহলে তখন কি হবে, ওই যে আগের মতোই জন্ডিস হবে, তারপর তোমার ফিভার হবে, আর জন্ডিস ফিভার থাকলে কি লস অফ অ্যাপিটাইট থাকবে,
এবং নশিয়া ভমিটিং এগুলো থাকে, তাই তো? ভমিটিং থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে তোমার কি হবে? ফিভার, উইকনেস, টায়ার্ডনেস, ইউরিন ডার্ক হবে এবং পেল ফিসেস হবে, তাই তো? ওই সব লেখাতে একই সিমটম, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস সব মোস্টলি সেম, আগের মতোই। সাইনের মধ্যে কি ইউরিন হলো ডার্ক বা ইয়েলো কালার, তাই তো? আর হলো স্টোন হয় পেল, তাই তো? এখন তোমার হলো আউটকাম, হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন হলো, তাহলে এই যে এখন ভাইরাল ইনফেকশন হলো, হেপাটাইটিস বি ভাইরাস তোমার বডিতে আসলো, প্রবেশ করলো, ইনফেকশন হলো। ইনফেকশন হলে তোমার কি কি হতে পারে? গতকালকে যেমন সি ভাইরাস পড়াইলাম, ঠিক ওই রকম একই মতো, একই প্রায় সেম, কিন্তু তোমার খালি পার্থক্য কোথায় হবে? এই পার্সেন্টেজ গুলো পার্থক্য, পার্সেন্টেজ, এগুলো পার্সেন্টেজ একটু খেয়াল রাখতে হবে। এখানে কি হবে? সাবক্লিনিক্যাল ইনফেকশন, হ্যাঁ, সেখানে সিমটম নাই, অ্যাসিম্পটোমেটিক। তারপরে কি অ্যাকুট হেপাটাইটিস হবে, অ্যাকুট হেপাটাইটিস। এবং অ্যাকুট হেপাটাইটিস হলে রিকভারি হবে 90% ক্ষেত্রে, রিকভারি ভালো হয়ে গেল। আর হলো ফালমিনেন্ট হেপাটাইটিস হবে 1%, ঠিক আছে? বাকি কত থাকলো? 9%, তাই তো? এই 9% হবে তোমার হলো ক্রনিক ইনফেকশন হবে, chronic infection. ক্রনিক ক্যারিয়ার হবে। তাহলে 90 আর হলো 91 আর 9 100, হ্যাঁ? তাহলে মোস্টলি হলো অ্যাসিম্পটোমেটিক। অ্যাসিম্পটোমেটিক কত? 70%, 60 to 50 to 50 to 67%, 67%. আর হলো অ্যাসিম্পটোমেটিক। তারপরে হলো অ্যাসিম্পটোমেটিক, সেটা হলো সাবক্লিনিক্যাল ইনফেকশন। আর বাকিগুলো হবে সিমটোমেটিক। এবং সিমটম যাদের হলো তাদের কি হবে? তাদের মধ্যে অ্যাকুট হেপাটাইটিস হবে তোমার 90% হলো তোমার 90% রিকভারি হবে। অ্যাকুট হেপাটাইটিস যখন হলো 90% তোমার রিকভারি হবে, 1% হবে ফালমিনারি হেপাটাইটিস, আর তোমার 9% হলো ক্রনিক ইনফেকশন এবং ক্রনিক ক্যারিয়ার হবে, ঠিক আছে? এখান থেকে দুইটা হবে, একটা হলো 9% যেটা হলো যখন ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস, এটাকে হলো, এটা হলো অ্যাসিম্পটোমেটিক। আর সিমটোমেটিক হবে কোনটা? ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস থেকে হবে তোমার সিরোসিস এন্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। এই তোমার হলো আউটকাম অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তো মোটামুটি তোমার এই যে হেপাটাইটিস সি ভাইরাসের মতোই কিন্তু। জি স্যার। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস এর মধ্যে ডেঞ্জারাস কোনটা বেশি? হেপাটাইটিস সি ভাইরাস স্যার। সি ভাইরাস। সি ভাইরাস কেন? স্যার সি ভাইরাসের ক্রোনিসিটি, আমি ক্লাসে ছিল, স্যার একটু থামো। ওটা ওই সরাব বলার কতগুলো আছে, আগে সরাবের সাথে একটু কথা বলবো, হ্যাঁ? আর আবার 1 ঘন্টা পরে আমি কিভাবে সৌরভের সাথে কালকে কথা হয়েছিল তো, দেখো ও বলতে হবে কতগুলো আছে, অফিসে যাওয়া সামনে দিতে হবে, সেই জন্য তাহলে দেখো, হ্যাঁ কি বললা? স্যার হেপাটাইটিস সি ভাইরাস বেশি ক্ষতিকর। কেন? স্যার হেপাটাইটিস সি ভাইরাসের ক্রোনিসিটি রেট বি ভাইরাসের চাইতে অনেক বেশি স্যার। এবং ক্রোনিসিটি রেট বেশি হওয়ার কারণে স্যার লিভার সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা এটা বি ভাইরাসের চাইতে অনেক বেশি হয় স্যার। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ স্যার, বি ভাইরাস আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারবো, বাট সি ভাইরাসের 6টা সেরোটাইপ, এজন্য ভ্যাকসিন হয় না স্যার, এই জন্য ওটা তো প্রিভেন্টেবল কম। আর স্যার মর্টালিটি রেট বেশি স্যার হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে, আপ টু 6%। তো এই কয়টাই তো, তাহলে একটা হলো ভ্যাকসিন পাওয়া যায় না। তো এক নম্বরে বলতে হবে তোমার, দেখো এই যে ক্রনিসিটি, এখানে হলো দেখো 9% মাত্র। আর সি ভাইরাস কত ছিল? 75% স্যার। আপ টু 85%, 50 to 85। এভারেজ হলো 75%। আর 25 স্যার।
আর রেঞ্জে যদি বলো 65 to 80%, 85%. 85%, আর এভারেজ হলো 75%। Yes, sir. ওই যে এভারেজ জানলেই হয়ে গেল 75%। তাহলে আর এখানে মাত্র 9% হচ্ছে, ঠিক আছে। এই কারণে এটা একটা, আর হলো তোমার ওখানে তোমার 6 জেনোটাইপ এবং মাল্টিপল মোর দেন মাল্টিপল সাব জেনোটাইপ, মানে 100টার বেশি ভ্যাকসিন এখনো তৈরি করা সম্ভব হয়নি। ভ্যাকসিন নাই স্যার। এটাই ওই জন্য ডেঞ্জারাস, ওটাই বেশি ডেঞ্জারাস, দুটাই বেশি, এটাও কম না ওটাও কম না, দুটাই। আচ্ছা, এখন তাহলে আমরা আসো ল্যাব ডায়াগনোস আমরা কি করবো, কিভাবে করবো এখন দেখো। টেস্ট ফর অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট করবো এবং ডিটেকশন অফ সেরোলজির মার্কার। লিভার ফাংশন টেস্ট অলরেডি তোমরা প্যাথোলজিতে পড়ে আসছো, করানো হয়নি? না স্যার, সিস্টেমিক এখন শুরু হয়েছে স্যার। আচ্ছা, ওইখানে যখন পড়াবে ওখানে অনেক কিছুই পড়াবে, অনেক কিছু পড়াবে। তো আমি এখানে যতটুকু আমাদের প্রয়োজন হয় জানবো সেটু, যে সেরাম বিলিরুবিনটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে, তাই তো, এবং দুটো এনজাইম বেড়ে যাবে। একটা হলো কি সেরাম অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, সঙ্গে বলি এএলটি, এটা বাড়ে যাবে, ইনক্রিজ করবে। আরেকটা হলো সেরাম অ্যাসপারেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এএসটি, এটাও বাড়ে যাবে। ইএলটি এবং এএসটি বাড়বে। ইএলটির সংক্ষিপ্ত নাম কি এইচজিবিটি, তাই তো, আর এএসটির সংক্ষিপ্ত নাম হলো এসজিওটি। এই দুটা বেড়ে যাবে, আর বিলিরুবিনটা বেড়ে গেল। এই লিভার ফাংশনটা সব সংক্ষেপে বললাম, আর প্যাথোলজি বাদ বাকিটা তোমার দেখে নিবা। এটুকু এখানে এটুকু লিখলেই যথেষ্ট। এখন হলো সেরোলজির মার্কার কি, অলরেডি আমরা কিন্তু ওই যে স্ট্রাকচার যে করলাম, স্ট্রাকচার যদি খেয়াল রাখতে পারো তাহলে এটাও তোমাদের জন্য খেয়াল হবে। এবং এই যে সেরোলজির মার্কার, সেটা ভাইবা বলো বা রিটার্ন বলো, প্রতিটা খুঁটি করে খুঁটিনাটি মানে এখানে আমরা জানি যে প্রথম কি অ্যান্টিজেন হলো, অ্যান্টিজেন তো তিনটা আছে, তাই তো, একটা এইচবিসিএজি, এইচবিএজি, আরেকটা হলো এইচবিসিএজি, তাই তো। Yes, sir. কিন্তু এইচবিসিএজি এটা তোমার ব্লাডে আসে না, শুধু ইনফেক্টেড সেলে তোমার ডিসপ্লে করবে, কিন্তু সেরামে পাওয়া যাবে না, যার ফলে ডিটেকশন করা যাবে না। ওই জন্য আমরা যখন আমরা ডায়াগনোসিস করবো তখন দুইটা অ্যান্টিজেন আমরা দেখবো, এইচবিএজি এবং এইচবিএজি। হ্যাভারেজ বি সার্ফেস অ্যান্টিজেন তোমরা সংক্ষেপে বলবা না, তোমরা বলবো হ্যাভারেজ বি সার্ফেস অ্যান্টিজেন এবং হ্যাভারেজ বি ই অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, হ্যাঁ, বা ই অ্যান্টিজেন, অথবা হ্যাভারেজ বি কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, ঠিক আছে। এবং এইখানে দেখো যখন ডাক্তার হবা তখন তোমার যে সংক্ষেপে, তখন তো সংক্ষেপে লিখবা, স্পেলিংটা দেখো, এইচবিএসএজি, এইচ বড় হাতের, বি বড় হাতের, এসটা ছোট হাতের, তাই তো। আর এজি বড় হলো অ্যান্টিজেন, অ্যান্টিজেন এটা বড় হাতের। এগুলো খেয়াল করছো? জি স্যার। এইভাবে লিখবো। কিন্তু যদি তুমি এই বিটাকে ছোট হাতে দাও তাহলে বেরো ডাক্তার তোমাকে ইনসাল্ট করবে, যে কোথায় লেখাপড়া করছে, এগুলো এখন আমাদের জানানো যাবে। এই বি এইচ বি অ্যান্টিজেন একই রকম দেখুন, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অ্যান্টিবডি দেখবো, যেহেতু তিনটা ওই এইচবিসি অ্যান্টিজেন তোমার ব্লাডে দেখা যাচ্ছে না, কিন্তু তোমার অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো, যেহেতু অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিবডি আমরা তিনটা পাবো। অ্যান্টিবডি এইচবিসির বিপরীতে যে অ্যান্টিবডি পাবো তার নাম হলো অ্যান্টি এইচবিএস, হ্যাঁ, অ্যান্টি এইচবিসি। ওটার আরো একটা নাম আছে, পরে আমরা বলতেছি। তারপরে এর এগেইনস্টে যেটা হবো সেটা হলো অ্যান্টি এইচবি, অ্যান্টি এইচবি অ্যান্টিবডি, আরেকটা অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, ঠিক আছে। আর আরেকটা হলো ডিএনএ যেটা আছে সেটাও আমরা ডিটেকশন করবো, এবারে বি ভাইরাস ডিএনএ, ঠিক আছে। এই হলো সেল মার্কার। এখন এই মার্কার গুলো প্রতিটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। এইচবিএসএজি এটা কি করব, এটা দেখো, এটা যদি আমরা পজিটিভ পাই তাহলে এটা পজিটিভ পাইলে আমরা কয়েকটা ধরে নিতে পারি। এটা অ্যাকুট ইনফেকশন হতে পারে, বা ক্রনিক ইনফেকশন হতে পারে, বা অ্যাকুটও বলতে পারি, ক্রনিকও বলতে পারি।
এখন এখন বলবো কখন কন্টেক্ট করবো। এই অ্যান্টিজেনটা সাধারণত ব্লাডে আসে যখন তোমার ইনকিউবেশন পিরিয়ড এই সময় চলে আসবে, এবং ডিটেক্ট কখন করবো, এই প্রোটোমাল পিরিয়ডেই তোমার পাওয়া যাবে, এবং অ্যাপোডিস এই সময় তারা ডিটেকশন করা যাবে, এবং 6 মাসের মধ্যেই এই যে ইনফেকশন ল্যাকোটাভাইরাস হলো 6 মাসের মধ্যে এটা ডিজেবল করে। ঠিক আছে, এখন 6 মাসের পরে 6 মাসের আগে যদি মানে 6 মাস পর্যন্ত পাই তাহলে সেটা হলো অ্যাকুট ইনফেকশন। আর 6 মাস পরেও থাকে ওই যে ক্রনিক ইনফেকশন যখন হবে 6 মাস পরেও থাকে, তো তখন বলবো ক্রনিক ক্যারিয়ার অথবা ক্রনিক ইনফেকশন। ওই ক্রনিক ইনফেকশন লেখা নেই, ওটাও লেখা নেই, ক্রনিক ক্যারিয়ার অথবা ক্রনিক ইনফেকশন। এবং এজ বেশিও ডিজাইন করবে, তারপরে তোমার অ্যান্টিবডি তারপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে পজিটিভ ইন্ডিকেটস অ্যাকুট ইনফেকশন এন্ড ক্রনিক ইনফেকশন অর ক্রনিক ক্যারিয়ার। Age disease appear in the blood during incubation period and is detectable in most patients during the prodromal period and acute days. And it will last for less than 6 months. If it lasts more than 6 months, regarded as chronic carrier or chronic infection. And this is ever when anti-age appear. When antibody appear করলো ওটাও ডিজেবল করলো। তাহলে এইচ বেস যদি পাই তাহলে এটা নেট করবে কি পাস্ট অ্যাকুট ইনফেকশন, পাস্ট ইনফেকশন দুটাই, বা অ্যাকুট পাস্ট তো না, অ্যাকুট ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন বা ক্রনিক ক্যারিয়ার এটা বলবো। এবং এটা সাধারণত 6 মাসের মধ্যেই ডিজেবল করে দেয়। ঠিক আছে, 6 মাসের পরে এবং 6 মাস পরেও ক্রনিক ইনফেকশন হবে তখন 6 মাস পরে থাকে। এই জন্য 6 মাসের মধ্যে যদি পাই সেটাকে বলবো অ্যাকুট ইনফেকশন, আর 6 মাস পরে যদি থাকে তখন বলবো ক্রনিক ক্যারিয়ার বা ক্রনিক ইনফেকশন। তারপরে এই যে অ্যান্টিজেন ডিজেবল করবে, এরপরে আর কিছুদিন পরে তোমার অ্যান্টিবডি চলে আসবে। এবং এই অ্যান্টিজেনটা কখন পাবো আমরা, ইনকিউবেশন পিরিয়ডে এটা ব্লাডে চলে আসবে, এবং ডিটেক্ট করবো কখন, এই যে প্রোটোমাল পিরিয়ডে কি নন স্পেসিফিক সিম্পটম যখন থাকবে তখন পাবো, এবং অ্যাকুট ডেজ ওই সময়টা তারা ডিজেবল করবে। তাহলে এই বিষয়ে জানলা তো এইটুকু ভালো করে খেয়াল রাখবো। রিটার্নও আসে, এর প্রতি রিটার্ন আসে ভাইবাদের ধরবই। তারপর হলো এইচ বি অ্যান্টিজেন, বি ই অ্যান্টিজেন, তাই তো? তাহলে প্রথম অ্যাপিয়ার করলো এইচ বেস এজি, এরপরে আসবে তোমার হলো এইচ বি অ্যান্টিজেন। হ্যাঁ, it indicates active replication of the virus, means the patient is highly infectious. মানে এই যে HB অ্যান্টিজেন এটা যদি তোমার পাই তাহলে বুঝবো ভাইরাস রেপ্লিকেশন করতেছে, এবং রেপ্লিকেশন যত বেশি করবে তত ইনফেকশন বেশি হবে, এটাই মিন করতেছে। হ্যাঁ, ঠিক আছে। এবং এটা অ্যাপিয়ার করবে কখন, HB এটার পরে এটা অ্যাপিয়ার করবে। হ্যাঁ, প্রথম আসবে HB, তারপর আসবে HB অ্যান্টিজেন। তাহলে HB অ্যান্টিজেন ইন্ডিকেট হলো অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ ভাইরাস, এবং যদি অ্যাক্টিভ রেপ্লিকেশন হয় তারপর বলবো পেশেন্ট ইজ হাইলি ইনফেকশাস। তাহলে অ্যান্টিজেন দুইটা কেন, তাই তো? এখন হলো অ্যান্টিবডি 3টা। তাহলে অ্যান্টিবডি আমরা এখন করি অ্যান্টি এইচ বেস, ওটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি এইচ বেস অ্যান্টিবডি, তার মানে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি ওটা বলতে পারি, অথবা অ্যান্টি এইচ বেস। ঠিক আছে, এক্সপ্রেস আমরা তাহলে ওই তখন যেটা বলতেছিলাম এটাই, ওই অ্যান্টিবডিটাকে আমরা হেপাটাইটিস বি এস এজি অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হবে এটাকে আমরা এই দুই ভাবে এক্সপ্রেস করতে পারি, অ্যান্টি এইচ বেস বলতে পারি এবং এইচ বেস এজি এটাও আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। এবং এটা অ্যাপিয়ার কখন করবে, অ্যাপিয়ারস আফটার ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচ বেস এজি। এইচ বেস এজি অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে তারপর কিছুদিন পরে তোমার হলো এই অ্যান্টিবডিটা চলে আসবে। অ্যান্টিবডি আগে আসার কথা, তাই তো? কিন্তু এখানে পরে আসলো, এটা খেয়াল রাখো। এবং এটার জন্য আরেকটা টার্ম পাবো, সেটার নাম হলো উইন্ডো পিরিয়ড। এই যে ফাঁক থাকতেছে, এটা কি যে তোমার এইচ বেস এজি আসলো তার কিছুদিন পরে
তোমার এই যে অ্যান্টিবডি আসবে। তো এই যে ভাগটা থাকলো এটাকে বললাম উইন্ডো পিরিয়ড, যেটা আমরা পরে বলবো। এই অ্যান্টিবডি পাওয়া যায়, তার মানে এটা ভালো দিক। ইট মিনস রিকভারি ফ্রম ইনফেকশন, ঠিক আছে। এবং it is also present after successful vaccination. It is also present after successful vaccination. হ্যাঁ, তাহলে appears after, তাহলে এটা হলো কি এজ বেসে যে ডিজাইন হলো, তারপরে এটা পাওয়া যাবে। appear তো এটা 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 যে পাওয়া যায় তাহলে রিকভারি, এটা মিন করে যে পেশেন্ট ভালো হয়ে গেছে, তার যে ইনফেকশন ছিল সেটা ভালো হয়ে গেছে। আরেকটা হলো যে যদি কেউ ভ্যাকসিন দেয় তাহলে এই অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি তৈরি হলে তাহলে কি হবে? ভালো দেখবে না, তখন আর ইনফেকশন হবে না, তাই তো নাকি? জি স্যার তো এই জন্য আবার ভ্যাকসিন দিলে যে ইফেক্টিভ অ্যান্টিবডি তৈরি হয় তা কিন্তু নয়। কিন্তু এই যে মনে করেন চাইল্ডহুডে যে অ্যান্টিবডি দেওয়া হয়, পরে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন দেখা যায় ইফেক্টিভ অ্যান্টিবডি তৈরি হয় না। আবার অনেকে নিজে কিনে দেয়। আমি যখন মনে করো ইন্টারনেটে যখন গেলাম তার আগেই ফিফথ ইয়ার পাস করেই আমি কিন্তু ওই যে ভ্যাকসিন দিয়েছিলাম। ইনজেডিক্স ভি নামে পাওয়া যায়, 2-3টা কোম্পানি বের করছে, 2টা কোম্পানি বের করছে। তো আমি দিয়েছিলাম, দেওয়ার পরে কিন্তু তারপরে এই যে গত 2 বছর আগে অ্যান্টিবডি টাইটার করেছিলাম। অ্যান্টিবডি টাইটার এই অ্যান্টিবডি দেখা হয় ভ্যাকসিন, তোমার ভ্যাকসিন ইফেক্টিভ হলো কিনা, অ্যান্টিবডি তৈরি হলো কিনা, তো এই অ্যান্টিবডি তখন দেখা হয়, ঠিক আছে। আর তোমরা কি ভ্যাকসিন দিয়েছো নাকি? ভ্যাকসিন দাও নাই? না স্যার। ভ্যাকসিন দিও, এখন না দাও, তোমরা যে বিশেষ করে ফিফথ ওয়ার্ডে যাওয়ার আগেই যত পারো দেওয়া। ওই ওয়ার্ডে যখন যাবা তখন তো মনে করো ওই রোগীকে টাচ করবা, টাচ করলে হয় না, কিন্তু তারপরে দেওয়া ভালো। সবারই দেওয়া ভালো, দিয়ে নেই। আচ্ছা, এই হলো অ্যান্টিবডি। তাহলে এটা ভালো দেখালো যে রিকভারি হলো কিনা সেটা দেখতেছি। আরেকটা হলো ভ্যাকসিন দেওয়ার পরে এটা এটা আমরা দেখি। এই দুটো। তারপরে হলো আরেকটা অ্যান্টিবডি, কোনটা অ্যান্টিজেন থাকলো অ্যান্টি এইচবি বা এইচবি অ্যান্টিবডি। এটা অর্থ করে এটা হলো এটা ভালো পাওয়া, মানে অ্যান্টিবডি পাওয়া মানে গুড সাইন। প্রেশার ইজ তখন লেস ইনফ্লুয়েন্স, লো ট্রান্সমিসিবিলিটি, মানে এটা যদি বের করে তখন ওই যে রেপ্লিকেশনটা বেশি হবে। রেপ্লিকেশন। এখানে হবে কি রেপ্লিকেশনটা হারটা কমে যাবে, রেপ্লিকেশন হারটা কমে যাবে তখন। তার ভাইরাস তাহলে কম হলো পরিমাণ শরীরে, আর ভাইরাস যদি কম থাকে তাহলে এটা লেস ইনফেকশন। এটাই বলা হচ্ছে মানে গুড সাইন। পেশেন্ট ইজ লেস ইনফেকশন ডিউ টু লো ট্রান্সমিসিবিলিটি, মিনস লো টাইটার বি ভাইরাস ইন ব্লাড, ঠিক আছে। আরেকটা হলো অ্যান্টিবডি, আমরা ভাবতে হবে কি অ্যান্টি এইচবিসি বা হ্যাভারেজ বি কোর অ্যান্টিবডি, তাই তো। এটা হলো দুইটা, এটা হলো টাইপ দুইটা, অ্যান্টি এইচবিসি আইজিএম এবং অ্যান্টি এইচবিসি আইজিজি, ঠিক আছে। আইজিএম মানে তো জানো যে অ্যাকোড ইনফেকশন, আইজিএম মানে হলো অ্যাকোড ইনফেকশনে তোমার হলো আইজিএম দেখবে পাবো, তাই তো। আর ফার্স্ট ইনফেকশন বা তোমার ক্রনিক ইনফেকশনকে দেখবো অ্যান্টি আইজিএম। জি আরো দিকে আছে দেখো, তাহলে এখানে দেখো অ্যান্টি এইচবিসি আইজিএম পজিটিভ ইন্ডিকেটস অ্যাকুট অর রিসেন্ট ইনফেকশন। এবং এটা আরেকটা তোমার ব্যবহার আছে, ইট ইজ দ্য ওনলি ইন্ডিকেটর অফ দ্য রিসেন্ট ইনফেকশন ডিউরিং উইন্ডো পিরিয়ড। এই যে উইন্ডো পিরিয়ড যেটা আমি পরে আসতেছি, এখন বুঝবো না, খালি এইটুকু খালি জানো ইন্ডিকেটর অফ রিসেন্ট ইনফেকশন ডিউরিং উইন্ডো পিরিয়ড। তাহলে এই দুটা, এরপর আসলো অ্যান্টি এইচবিসি আইজিজি। এখানে কি পজিটিভ ইন্ডিকেটস ফার্স্ট অর ক্রনিক ইনফেকশন, ঠিক আছে। ডিএনএ কি করবে, ইন্ডিকেটস অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ ভাইরাস, এটাও, এবং ইউজড মেইনলি ফর মনিটরিং রেসপন্স থেরাপি।
তাহলে এটার দ্বারা আমরা ওই যে যখন আমি ট্রিটমেন্ট দিই, ইন্টারভেন পাওয়া যায়, ওই ট্রিটমেন্ট যখন দেওয়া হয়, ট্রিটমেন্ট রেসপন্স করতেছে কিনা, এই রেসপন্স কিন্তু এইটা দেখা হয়, এই যে HBV-DNA দেখা হয়, ঠিক আছে? এটা PCR আর্টিফিশিয়াল মাধ্যমে দেখা হয় এটা। এবং তাহলে এটাও ইন্ডিকেট করবে অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ ভাইরাস। তাহলে ভাইরাস যখন রেপ্লিকেশন করছে, কোনটা দেখবো তাহলে? HBV-DNA, আর কোনটা দেখবো? স্যার HBE অ্যান্টিবডি। HBV অ্যান্টিজেন, এই দুটা দ্বারা আমরা মিন করবো যে অ্যাক্টিভ রেপ্লিকেশন অফ ভাইরাস। আচ্ছা, ডিটেকশন মেথড তোমাদের জন্য এগুলো জানা প্রয়োজন না, এগুলো পরে জানবা। কোনটা অ্যাসিটিক, কোনটা অ্যালাইজার, কোনটা পিসিআর, এগুলো পরে জানবা। এখন আসে উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ডটা কি? এই যে তোমার হলো EHBS তোমার এফআইআর করলো, তাই তো? ডিজিএফআইআর করলো, ডিজিএফআইআর করার কিছুদিন পরে, 3 থেকে 4 সপ্তাহ পরে তোমার আসবে অ্যান্টিবডি, EHBS অ্যান্টিবডি। এই যে মাঝে গ্যাপটা থাকলো, এই গ্যাপ পিরিয়ড, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এখন এই যে এই পিরিয়ডে আমরা যদি কোনো তোমার যে পরীক্ষা করতে চাই, EHBS যদি করতে চাই, তাহলে সেটা পাবো না, তাই তো? আবার এর বিপরীতে যে অ্যান্টিবডি, EHBS অ্যান্টিবডি, এটা পাবো না। তাহলে তুমি কি বলবো? যে পেশেন্ট ভালো হয়ে গেছে, পেশেন্টের কোনো ইনফেকশন নাই, তাই তো? তাহলে সেই পেশেন্টরা যদি মনে করো ব্লাড যদি দেয় বা আদা যে কারণে, তাহলে সে কি ট্রান্সমিট করবে না? এটাই হলো গুরুত্ব। এবং এই সময় আমরা কোন অ্যান্টিবডি দেখবো? সেটা হলো যে অ্যান্টি-AGC IgM, এই সময় দেখবো। এটা হলো অ্যান্টিবডি। তাহলে আমরা পড়ি এখন ডেফিনিশন নাকি এর পরীক্ষায় আসে। A period when hepatitis B surface antigen has disappeared, but EHBS hepatitis B surface antibody is not yet detectable, called window period, ঠিক আছে? তাহলে EHBS ডিসেবল করলো, কিন্তু তারপরেও EHBS অ্যান্টিবডি আসে না, এই যে ফাঁকা পিরিয়ড, এটাকে বলা উইন্ডো পিরিয়ড। এটা সময়টা কত? অ্যাকুয়াইড ডিউরিং 4 to 6 months of infection, 4 to 6 months। কারণ EHBS তোমাকে 6 মাসের মধ্যেই আগেই তোমার ডিসেবল করবে, তো সেটাই মিন করতেছে। হ্যাঁ, তাহলে এখন এসো সিগনিফিকেন্স কি? In this period, a patient may misdiagnosed because there is no hepatitis B surface antigen present in blood and no hepatitis B surface antibody present in blood. So antigen or antibody no, but patient is infectious. Patient infected, right? So patient transfers blood during window period, he or she can transmit disease to other. এটা হলো মাস সিগনিফিকেন্স। তাহলে এই সময় ডায়াগনোস কিভাবে করব? Anti-HBs IgM is the only test to detect B surface B virus infection at this period. ঠিক আছে? তাহলে এইখানে এখন দেখো, আমরা এখন ফিগারে আসি। দেখো নিচেরটা হলো এক্স অ্যাক্সিস, বা এটা হলো মান্থ, সময়, টাইম, আর উপরেটা হলো টাইটার, মানে ভাইরাস অ্যান্টিবডি এবং তোমার ভাইরাসের টাইটার কতটুকু, এটা হলো ওয়াই অ্যাক্সিস, তাই তো? এখন দেখো এই ফিগারে দেখো ইনকিউবেশন রেট কত? 10 to কত? তো 5 to 10 স্যার। 5 to 10 কেন হলো? 10 to 12 weeks। 5 to 10 তাহলে তোমার হলো সি, আর এখানে তো 10 to 12, তাই তো? এখানে দেখো এটাকে অ্যাপিয়ার কখন করবে? এটা ইনকিউবেশন পিরিয়ড, এই সময় তোমার ব্লাড চলে আসবে এবং ডিটেক্ট কখন করা যাবে? প্রোড্রোমাল পিরিয়ড এবং
অ্যাকর্ডিস, এবং ডিজেবল করবে কখন? 6 মাসের পূর্বে। এইটা দেখো, এই যে ফিগারটা দেখো, প্রথমে দেখো 0 থেকে 1 মাস দেখো, 4 সপ্তাহ দেখাচ্ছে। দেখো এই যে 1 মাস, হ্যাঁ, এটা মাস হিসেবে দেখাচ্ছে। দেখো 1 মাস 4 সপ্তাহ, দেখো এই সময় দেখো অ্যাপিয়ার করছে, হ্যাঁ, করে দেখো উপরে দিয়ে চলে গেল। তারপর শার্পুর আবার নামলো, নামার পরে দেখো এই 6 মাসের আগে দেখো এটা ডিজেবল করছে, তাই তো? এটা হলো এবারে বি সার্ভিস অ্যান্টিজেন। ঠিক আছে, বুঝলো তো? এই 5 মাস এবং 6 মাসের মাঝামাঝি, মাঝামাঝি ধরে ধরতে হবে, মানে 6 মাসের আগে তোমার ডিজেবল দেখাবা। তোমার যখন টিকিট আঁকবা তখন দেখাবা যে 6 মাসের আগে এটা ডিজেবল করলো। তাহলে 1 মাসে, সাপোজ 1 মাসে দেখাও, 1 মাসে তোমার রাইস করা শুরু করলো, করে 5 থেকে 6 মাসের মধ্যে ডিজেবল করলো, এটা দেখালাম। তারপরে তাহলে এটা যদি এটা ইন্ডিকেট করে অ্যাকুট ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন বা ক্রনিক র্যাট, দুটাই করে। তো এটা সাধারণত 6 মাস আগে ডিসেবল করে। যদি 6 মাসের মধ্যে ডিসেবল করে 6 মাসে, তাহলে আমরা এটা বলবো অ্যাকুট ইনফেকশন, তাই তো? 6 মাস পরেও যদি হয় তাহলে এটা ইন্ডিকেট করবো ক্রনিক ক্রনিক ক্যারিয়ার বা ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, তাহলে এটুকু বুঝলা তো? এটা হলো এইচ বেসিজি। তারপরে দেখো এইচ বেসিজি তোমার ডিজে করলো, তারপরে দেখো ওর বিপরীতে যে অ্যান্টিবডি এখনো তৈরি হয়নি। ওর বিপরীতে অ্যান্টিবডি কি? অ্যান্টি এইচ বেস অ্যান্টিবডি, অথবা বলতে পারি অ্যান্টি এইচ বেস, তাই তো? এখানে দেখো এক মাসের ফাঁক আছে না? স্যার মাস 4, ওটার ফাঁক কত? 4 থেকে 6 সপ্তাহ নাকি মাস, নাকি 4 থেকে 6 মান্থ। 6 মাস। এইখানে দেখো এই পিরিয়ডটা ফাঁকা আছে, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে তারপরে অ্যান্টিবডি কোনটা আসলো? অ্যান্টি এইচ। এই অ্যান্টিবডি মিন করে কি? যেহেতু তোমার এই অ্যান্টিবডি মিন করলো কি, যে তোমার এই যে অ্যান্টিজেন নাই, তাহলে পেশেন্ট কিউরড। ঠিক আছে, এটা একটা ভালো দিক। আর একটা হলো তোমার ভ্যাকসিন, ইফেক্টিভ ভ্যাকসিনেশন পরে এটা অ্যান্টিবডিটা বাড়ে। তা এটা তাহলে দুটাই ভালো দিক। ঠিক আছে, এখন উইন্ডো পিরিয়ড কাকে বলতেছি? যে এইচ বেস অ্যান্টিজেন ডিজেবল করলো, কিন্তু এই সময় অ্যান্টিবডি অ্যাপিয়ার করে নাই, এটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। তাহলে এই সময় যদি এইচ বেস অ্যান্টিজেন আমার ডিটেক্ট করতে যাই, বা তোমার ওর বিপরীতে অ্যান্টিবডি অ্যান্টি এইচ বেস ডিটেকশন করতে যাই, তাহলে আমরা এই দুটাকেই পাবো না, তাহলে আমাদের ভুল ডায়াগনোস দিতে পারে। তাহলে তখন কিন্তু পেশেন্ট তো ইনফেকশাস, তাই তো? তাহলে কি হবে? সে যদি ব্লাড ট্রান্সফিউশন করে বা অন্য কারণে সেক্সুয়াল প্যাথোলজি বা অন্য যে কোনো কারণে হবে, সে কিন্তু ডিস ট্রান্সমিট করতেছে। হ্যাঁ, তাহলে এটা একটা খারাপ দিক। এবং ওই সময় আমরা উইন্ডো পিরিয়ড আমরা কোন মেথড অ্যাপ্লাই করবো ডিটেকশন করার জন্য? অ্যান্টিবডি টু এইচবিসি, আইজিএম, নট আইজিজি। আইজিজি মানে হলো ক্রনিক ইনফেকশন, তাই তো? এই যে আইজিএম, এটা আমরা এই সময় করবো। এটা গেল। এরপরে অ্যান্টিবডি আরেকটা আসবে, কোনটা? অ্যান্টি এইচবিসি নাকি অ্যান্টি এইচবি? কোনটা? এইচবিসি আসবে না, তাই তো? অ্যান্টিজেন আসবে, ব্লাডে আসবে কোনটা? এইচবি অ্যান্টিজেন। হেপাটাইটিস বি 4 অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, সংক্ষেপে বলবো এইচবিইএজি। এটা দেখো ওই 2 মাসের পরে একটু চলে আসছে, 2 মাস আগে চলে আসে। দেখো এইচবিইএজি তোমার এর পরে অ্যাপেয়ার করলো, এবং দেখো বেশি দিন থাকলো না, কিন্তু মোটামুটি 4 মাসের মধ্যে দেখো এটা ডিসেবল করলো। এটা ইন্ডিকেট করে কি? হাইলি রেপ্লিকেটিং replication of virus. It indicates replication of virus এবং patient is highly infectious. ঠিক আছে, আর এর বিপরীতে অ্যান্টিবডি, এটা অ্যান্টিবডির নাম কি? এইচবি অ্যান্টিবডি, অ্যান্টি এইচবি বা এইচবি অ্যান্টিবডি। এটা নির্ণয় করে এর কিছুদিন পরে এটা ডিটেকশন করবে। এটা সিগনিফিকেন্স কি? এটা গুড সাইন, তাই তো? পেশেন্ট ইজ তখন এটা অ্যাপ্লাই করলে মানে তোমার ইনফেকশাস না, তোমার রেপ্লিকেশন হবে না, তো রেপ্লিকেশন আর কমে গেল, যখন পেশেন্ট লেস ইনফেকশাস। ঠিক আছে,
এটা কিন্তু কিওর বলতে এখানে কিন্তু এই দুটো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দ্বারা কিন্তু আমরা কিওর বলতে পারতেছি না। এটা শুধু একটা মানে রেপ্লিকেশন কম হচ্ছে, এটির উপর আছে। তারপরে হলো তোমার এবার দেখো এই যে ডিএনএ, ওটা কি করব? ট্রিটমেন্ট টু মনিটরিং টু রেসপন্স থেরাপি, এটা একটা দেখবো। আর হলো রেপ্লিকেশন ভাইরাস, এইটা আমাদের দুইটা, তাই তো? স্যার আচ্ছা, এখন আবার দেখো অ্যান্টিবডি আরেকটা কোনটা পাবো? অ্যান্টি এইচবিসি, অ্যান্টি এইচবিসি, তাই তো? অ্যান্টি এইচবিসি দুই ধরনের, একটা অ্যান্টি এইচবিসি আইজিএম এবং অ্যান্টি এইচবিসি আইজিজি। আইজিজি আইজিএম যদি পাই তাহলে কোনটা পাবো? কোনটা বলো? অ্যাকুট ইনফেকশন স্যার। অ্যাকুট ইনফেকশন। এবং ওটা আরেকটা কাজে ব্যবহার করি, এটা পাওয়া গেলে এটা আমরা ডিউরিং দ্য পিরিয়ড এই অ্যান্টিবডি আমরা ডিটেক্ট করবো। আর আইজিজি অ্যান্টি এইচবিসি আইজিজি পাওয়া মানে হলো ক্রনিক ইনফেকশন বা পাস্ট ইনফেকশন। এই হলো তোমার হলো এটা। তাহলে খেয়াল থাকবে তো? জি স্যার তোমাদের আমি একটা জিনিস পড়াইনি, সেটা কিন্তু পরীক্ষা আরেকভাবে তোমার রিটেন পরীক্ষা আসে। সেটা হলো তোমার অ্যাকুট ইনফেকশনে কোন কোন অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পাবো, তারপর ক্রনিক ইনফেকশন কোন অ্যান্টিবডি অ্যান্টিজেন পাবো, এগুলো কিন্তু তোমার পড়বা। ঠিক আছে? এই যে আমি পড়ালাম এখান থেকে তোমার মানে দেখে নিও। স্যার তাহলে মানে যদি স্যার ক্রনিক ইনফেকশন হয় একটা পেশেন্টের, তাহলে স্যার তখন কি মানে এইচবিএস এজি ওইটা কমবে না স্যার? মানে ওইটা অনেক দিন থাকবে? হ্যাঁ, ওটা থাকবে। গ্রাফটা তাহলে স্যার আলাদা হয়ে যাবে তাহলে তখন? আলাদা, হ্যাঁ, তখন তখন তো আলাদা হবে, তখন তোমার আকার প্রয়োজন হবে, ফিগার রাখতে হবে। জি স্যার। ওটা ফিগার রাখতে হবে। আর স্যার ওই অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন আর অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন, স্যার এইটার মানে কোনো আইজিজি আইজিএম নাই, এটা মানে পরেই হবে অ্যাক্টিভ ইনফেকশনের পরেই? জি স্যার। এখন তাহলে আমরা আসি, তাহলে সার্ফেস মার্কার তো বুঝলা নাকি? সার্ফেস মার্কার গুলো ভালো করে দেখে নেবা, নাকি সবাই বুঝতে পারছো তো? জি স্যার এখন এসো প্রিভেনশন কিভাবে করবা। প্রিভেনশন অলরেডি ওই যে যেগুলো মেথড বলা হলো, যেগুলো মোট ক্লাস যদি জানো তাহলে তুমি এমনিতে তুমি জানবা। প্রিভেনশন তুমি এমনি লিখতে পারবা, এগুলো কিন্তু রিটেন বুকে আসে। কি হবে? all blood donors and donated blood should be screened before donation. Positive case should be rejected. তাহলে ব্লাড ডোনেট করার আগে যে ডোনার ব্লাড ডোনেট করবে তাকে অবশ্যই তোমার স্ক্রিনিং করবা, তার পরীক্ষা করে নেবা। ঠিক আছে? পরীক্ষা করে সেটা পজিটিভ অবশ্যই, তাহলে সেই কেসটা থেকে ব্লাড নেওয়া যাবে না। ঠিক আছে? তারপরে আমরা হাসপাতালে গেলে তোমার যখন ওয়ার্ডে যাবে তখন বলবো যে অনেক সময় রোগীর রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কিন্তু ইনকারেজ করি যে রোগীর নিজের আত্মীয় স্বজনকে ইনকারেজ করা হয়। ভলান্টারি ব্লাড ডোনেশন শুড বি ইনকারেজড। হ্যাঁ, প্রফেশনাল ডোনার শুড বি ডিসকারেজড। কি জন্য? নিজের আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধব আছে, পরিচিত লোককে দিতে বলা হয়। কি জন্য? যদি ট্রান্সমিশন তোমার যে যারা নেশাখোর তারা কি করে, ড্রাগ এডিক্টেড তারা কি করে, এই যে কিছু এবং কিছু গরিব লোক আছে তারা করে কি, গরিব ঠিক বলবো না, বেশ করে তোমার যে যারা এই ড্রাগ এডিক্টেড তারা করে কি, নিয়ম তো হলো 4 মাস পর পর ব্লাড দেওয়া, তাই তো? জি স্যার কিন্তু তারা করে কি 4 মাসই হয় না, এর আগে তোমার ব্লাড দেয়। 4 মাস না হতেই তোমার ব্লাড দেয়, 1 মাস পরে দিচ্ছে, 2 মাস পরে দিচ্ছে, এরকম কিন্তু দেখা যায় কেন, হর মাসে দেখা যাচ্ছে। তারপরে ওদের একটা তোমার যে তোমার ওই যে ইনফেকশন, ওরা নিজেই ইনফেক্টেড হতে পারে, কারণ তারা তোমার এই যে সিরিঞ্জ, এগুলো কি একই সিরিঞ্জ ব্যবহার করতেছে। তো ইনজেক্টেবল যখন তোমার এই যে কি বলে যে প্যাথোজেন এগুলো দিচ্ছে, তখন কি তারা কিভাবে করে, একই ওই সিরিঞ্জে বিভিন্ন রকম দিচ্ছে, যা বলে একজন যদি পজিটিভ হয় তাহলে আরেকজন পজিটিভ হবে। তাহলে ওই ব্লাডটা যদি দেওয়া যায় তাহলে তো তোমার তো যে নিবে তার তো সমস্যা হয়ে যাবে, তাই তো? এগুলো ক্ষেত্রে এই জন্যই যে প্রফেশনাল ডোনার শুড বি ডিসকারেজড। আর যখন পায় না তখন কি করবো, তখন ব্লাড তো দিতেই হবে।
তো এগুলো কারণে তোমার ভলান্টারি ব্লাড ডোনেশন শুড বি এনকারেজড, প্রফেশনাল ডোনার শুড বি ডিসকারেজড। তাহলে তোমাদের সার্জিক্যাল বিফোর সার্জিক্যাল প্রসিডিউর অ্যাডোকেট স্টেরিলাইজেশন শুড বি। তাহলে সার্জিক্যাল প্রসিডিউর সার্জারি করবা, সেটা গাইনি হোক তোমার বা তোমার সার্জারি হোক, যেটাই হোক না কেন যন্ত্রপাতি অবশ্যই স্টেরিলাইজড করতে হবে। তারপর ডিসপোজাল সিরিঞ্জ শুড বি ইউজড। অবশ্যই এটা এখন বলতে হবে, বলার সময় এখন তো সবাই ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করে, তাই তো? আগেকার যুগে কিন্তু এই 90 দশকেও তখন কিন্তু ডিসপোজাল সিরিঞ্জ কিন্তু ছিল না। তখন কিন্তু ওই যে কাঁচের সিরিঞ্জ ছিল এবং ওটাই ওই এক সিরিঞ্জই বহুদিন চলতো। হ্যাঁ, এখন কিন্তু এগুলো আর কেউ ইউজ করে না। তারপর তোমাদের লিখতে হবে অবশ্যই ডিসপোজাল সিরিঞ্জ শুড বি ইউজড এবং অ্যাভয়েড মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স। তাহলে এগুলো তোমার হলো। আর কি, hepatitis B carrier should be advised as never to donate blood এবং to use barrier contraceptive method। ঠিক আছে, কেরিয়ার যদি হয় তাহলে অবশ্যই সে তার কাছে ব্লাড নেওয়া যাবে না। ওই জন্য তো বলা হয় যে যদি তোমার যে ইয়ে হয় প্রফেশনাল ব্লাড ডোনার, এদের কাছ থেকে নেওয়া যাবে না এবং তার কাছ থেকে যাতে তার অন্যরা ট্রান্সমিট না হয়, ব্যারিয়ার কনসেপ্ট। আর ল্যাবে যারা কাজ করে বা তোমার যে তোমার জানা যে ওয়ার্ডে যাবা বাই চান্স কোনো কারণে যদি এক্সপোজ হও, সেক্ষেত্রে কি হবে? আফটার অ্যাক্সিডেন্টাল এক্সপোজার ইমিডিয়েট অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি শুড বি স্টার্টেড। তারপর হেলথ পার্সোনাল শুড বি ইমিউনাইজড অবশ্যই। এই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা যত মানে পারো এগুলো অবশ্যই দিয়ে নেবে। এবং ওভারঅল আরেকটা কথা কি, পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে কি হবে, সেটা হলো ভাইরাস তোমার স্প্রেড, ভাইরাসটা কেমন জিনিস, স্প্রেডিং কিভাবে করে, কম্পিটিশন কি হয়, এই কম্পিটিশন কি তোমার ক্রনিক হেপাটাইটিস হবে, সেখান থেকে সিরিয়াস কার্সিনোমা হবে, এই জিনিসগুলো বোঝাইতে হবে। স্প্রেডিং কিভাবে করে এটা বোঝাইতে হবে এবং ইমিউনাইজেশন ব্যাপারটা বোঝাইতে হবে। সব মাস মিডিয়া টেলিভিশন, রেডিও, তারপর সংবাদপত্র, এগুলো ইলেকট্রনিক মিডিয়া সবগুলো বোঝাচ্ছে। তারপরে হলো ইমিউনাইজেশন কিভাবে করি, এখন ইমিউনাইজেশন আমরা জানি। ইমিউনাইজেশন আমরা দুটা ভাবে করতে পারি, একটা হলো অ্যাক্টিভ ইমিউনাইজেশন আর হলো প্যাসিভ ইমিউনাইজেশন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কিভাবে করি, ভ্যাকসিন পাওয়া যায়, নাম হলো রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। ওই যে কালকে বললাম না, ভ্যাকসিন অনেক ধরনের আছে। একটা হলো কিল ভ্যাকসিন, তারপর লাইভ অ্যাটেনুয়েন্ট ভ্যাকসিন, কম্বাইন্ড ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ভ্যাকসিন। মানে তো যখন ভ্যাকসিন বলবো তখন কিন্তু জানতে পারবে। এই রিকম্বিনেন্ট ভ্যাকসিনটা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটা তৈরি করা হয়। এটুকু জানো, এর বেশি আর খালি জানো রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। এটা তোমার ওই যে ইনজেরিস বি আরো অনেকভাবে নামে পাওয়া যায়। মোটামুটি বাংলাদেশের 2টা কোম্পানি নিয়ে এসছে। আচ্ছা, আর প্যাসিভ ইমিউনাইজেশন কি দেবো, ওই হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দেবো, তাই তো? এই প্যাসিভ ইমিউনাইজেশন কাকে দেবো, আগে অলরেডি বলা হলো, who are exposed to hepatitis B, it efficacious within 48 hours of incident। অনেক সময় কোনো পার্সন এক্সপোজ হলো, দিতে হবে কত 68 ঘন্টার মধ্যে দিতে পারলে ভালো, পরে দিলে কত লাভ হবে না, কারণ ভাইরাসটা তখন কি করবে, অলরেডি তোমার কি রেপ্লিকেশন করা শুরু করবে। রেপ্লিকেশন করার আগেই তোমাকে দিতে হবে। It may also given to neonate whose mother is AG and HB antigen positive। মা যদি পজিটিভ হয় তাহলে বাচ্চাকেও অবশ্যই দিতে হবে, কারণ এটা কি প্লাজমা ক্রস করে। তাহলে এই ক্ষেত্রে তোমার প্যাসিভ ইমিউনাইজেশন দেবো বাই বি ইমিউনোগ্লোবুলিন দেবো। কাকে দেবো, যারা এই যে হেপাটাইটিস বি এর কন্ট্যাক্টে চলে আসছে এবং মা যদি ইনফেক্টেড হয় তাহলে বাচ্চাকে অবশ্যই দিতে হবে। আর অ্যাক্টিভ ইমিউনাইজেশন কাকে দেবো, এটা সাধারণত আমরা ধরি না, এটা রিটার্ন আসে না অ্যাক্টিভ, তারপরও রিটার্ন দেখে না। এটা যদিও এইগুলো বলা আছে, আমি মনে করি যে সবাইকে দিতে হয়।
তবে এরা রিস্ক পার্সন বেশি, তো এই জন্য এগুলো বলা আছে। এগুলো আবার নিয়ে আমি বলতে চাচ্ছি না, এটা তোমার দেখে নিন। ডোজটা একটু জানো, আমাদের তো পরীক্ষা ধরবো না, কিন্তু তবে একটু জানো। এটা তোমার যেটা হলো যে একটা হলো তোমার দুই ভাবে পাওয়া যায়। একটা হলো যে এই যে তোমরা যেটা কিনতে, তোমরা যেটা দিবা সেটা তোমার যেটা পাওয়া যায় ইন্ডিয়ান, এগুলো দেওয়া হয় তোমার 0-1-6 মান্থস ফলোড বাই বুস্টার এট 12 মান্থস। নিয়মগুলো আজকে যদি একটা দাও, 1 মাস পরে একটা, তারপরে 6 মাস পরে একটা, এবং তারপরে 12 মাস পরে একটা, 1 বছর পর। 1 বছর পরে। ঠিক আছে, প্রথম ডোজ থেকে হিসেব করবা। ঠিক আছে, 0-1-6 তারপরে মান্থস এবং বুস্টার ডোজ দেবো 12 মাস পরে, এটা। আর এখন ইপিআই প্রোগ্রামে তোমার এসে বললেন না যে পেন্টাগনের যে ভ্যাকসিন পাওয়া যায় ডিপিটি, আগে তো ডিপিটি দেওয়া হয় তো, এখন ডিপিটির সঙ্গে তোমার আবার বি ভাইরাস ভ্যাকসিন আর একটা কি অ্যাড করছে স্যার, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিন। হেমোরাজিক ওটা অ্যাড করছে। এই দুটো মিলে তাহলে পেন্টাগনের, এটা এখন ইপিআই প্রোগ্রামে এটা সিজনকে দেওয়া হয়। এটা অবশ্য ডোজটা কম, এটা 2 টাকার সঙ্গে দেওয়া হয় এটা। আর বেবি মা যদি ইনফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই যে জন্মের পরপরই ইমিউনোগ্লোবিন দিতে হবে, পাশাপাশি ভ্যাকসিন এটাও দিতে হবে। ঠিক আছে, এই হলো ভ্যাকসিন। তাহলে তোমরা সবাই দিয়ে নিও। স্যার তারপরে ডেল্টা ভাইরাস। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার, এই আমাদের এলাকায় দেখলাম স্যার কিছু কিছু হেলথ ওয়ার্কার স্যার বাড়ি ঘুরে ঘুরে স্যার এই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছে স্যার। মানে এটা কি স্যার নেওয়া কতটা স্যার যুক্তিযুক্ত বা হচ্ছে কতটা সেফ আপনার বলে মনে হয় স্যার? হেলথ ওয়ার্কার বলতে কি? হ্যাঁ স্যার, ওই বিভিন্ন এনজিওর লোকেরা। এনজিওরা কিভাবে এনে যায়? এটা হচ্ছে এখন যদি তোমার ইয়েটা দেখতে হবে, তোমার যে কোল সেন্টার মেনটেন করতে পারে, এখানে এটা দেখতে হবে স্যার। ওরা সাধারণত কোল্ড সেল মেনটেন করে, বুঝছো? ওরা সাধারণত আমার এটা জানা নাই যে ওরা সাধারণত কোল্ড সেল মেনটেন করে, এবং এই যে সরকারি ভাবে যেটা দেয় তোমার যে পেন্টাগন দেওয়া হয় না, সরকারি ভাবে যেটা দেওয়া হয় তোমার যে দেয়, এখানে কিন্তু কোল্ড সেল কিন্তু মেনটেন করে কিন্তু, বুঝছো? আর এনজিওরা ওরা অবশ্য কোল্ড সেল মেনটেন করে। আর দোকানে কিন্তু পাওয়া যায় না এগুলো। এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানিতে তোমার গিয়ে নিতে হয়। যেমন দিনাজপুরে তোমার দাও, দেখবা যে তোমার যে ইনসেপ্টর আছে, ওদের অফিসে গিয়ে দিতে হবে তোমার, বা আমাদের মেডিকেলের সামনে ফার্মেসিতে পাওয়া যাইতো স্যার, দেখছি। ফার্মেসি পাওয়া যায়, ফার্মেসি থেকে ওগুলো দেওয়া কখনোই ঠিক নয়, এগুলো দেওয়া ঠিক নয়। কারণ কোনো কখনোই স্যার নরমাল ফ্রিজে রাখলেই তো মানে মোটামুটি পোলিও বাদে যে ভ্যাকসিন গুলো আছে ওগুলোর কোল্ড চেইন মেইনটেইন হয়ে যায় না? হ্যাঁ, -2 টু মাইনাস আসতে হবে। স্যার 2 to 8 ডিগ্রি সেলসিয়াস স্যার। হ্যাঁ, 2 to 8 ডিগ্রি। কিন্তু ওরা তো ফ্রিজে রাখে না তো, আর নিয়ে আসলে কতদিন লাগবে তার কোনো ঠিক আছে? জি স্যার। ওরা তোমার এগুলো মানে প্রোটিন এবং ওই যে সবসময় যদি কারেন্ট চলে যাবে তখন তোমার পাওয়ার থাকে না, মানে ওদের তখন দিতেই নাই। অবশ্যই কোম্পানি থেকে দিবা, কোম্পানি থেকে দিতে হবে, আর অথবা যে মানে সরকারি হবে, এটাই দিতে হবে। জি স্যার। স্যার এখন হেপাটাইটিস বি ভাইরাস, এটা হলো আমার ঘাট কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস, এটা হলো এটা বেশি পড়তে পারে, সামান্য একটু আমি পড়াবো। এটা ডি ভাইরাসকে বলা হয় ডিফেক্টিভ ভাইরাস। তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটা জিনিস আমি এখনো পড়াইনি, সেটা তোমাদের তোমার তাপসা বা ম্যাডামকে বলে দেবো, পড়াবে। যেমন ডিফেক্টিভ ভাইরাস আছে, তারপর প্রিয়ন আছে, ভাইরয়েড, হ্যাঁ, মানে ভাইরাস লাইক এজেন্টস বা অ্যাটিপিক্যাল ভাইরাস, ওই জিনিসগুলো পড়াবে। ঠিক আছে, ওটা একটু বাকি রাখছি, আর ভ্যাকসিনটা পড়াই দেবে। তো ওই যে
তোমার অ্যাটিপিক্যাল ভাইরাস বা ভাইরাস লাইক এজেন্টস ওর মতো তোমার পাবা হলো ডিফেক্টিভ ভাইরাসটা, তার মধ্যে পাবা ভাইরয়েড পাবা, প্রিয়ন পাবা। হ্যাঁ, এইগুলো পড়াবে। তো ডিফেক্টিভ ভাইরাস কাকে বলা হয়? ডিফেক্টিভ ভাইরাস আর তোমার লেখে নাও, ডেফিনিশন কাকে বলবো একটু লিখে নাও। ডিফেক্টিভ ভাইরাসেস আর composed of viral nucleic acid and proteins that cannot replicate without a helper viruses which provide missing function. That cannot replicate থাকে স্যার, একটু বলেন। আচ্ছা, প্রথম থেকে বলি, defective viruses are composed of viral nucleic acid and proteins that cannot replicate, comma না দিলে হবে, that cannot replicate without a helper viruses which provide missing function. তাহলে এক্সাম্পল হলো কি, এক নম্বর হলো হেপাটাইটিস ডি ভাইরাস, দুই নম্বর হলো অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাস এবং অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস একসঙ্গে, অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস একসঙ্গে। তাহলে কি বললাম, ডিফেক্টিভ ভাইরাস কম্পোস্ট ওর মধ্যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড থাকছে, প্রোটিন থাকতেছে, তারপরেও কিন্তু রেপ্লিকেট করতে পারতেছে না। এবং রেপ্লিকেট করার জন্য আরেকটা ভাইরাসের তার প্রয়োজন হচ্ছে, যেটা তোমার ওই যে কি যেন, যে কিছু ভাইরাস আছে যেগুলোর কমপ্লিটলি সবকিছু থাকে না, যার ফলে সে কিন্তু নিজে সে কিন্তু রেপ্লিকেশন করতে পারে না। আমাদের ইনফেকশন করলো, বডিতে প্রবেশ করলো, সে রেপ্লিকেট করতে হবে না। তার কিছু মানে সে মানে অপূর্ণাঙ্গ, তার সম্পূর্ণ সবকিছু সব মানে অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, যার ফলে হবে কি, তার জন্য একটা হেল্পার ভাইরাস প্রয়োজন হবে। যে হেল্পার ভাইরাস কি করবে, তার যে জিনিসটা নাই, যেমন হাত নাই বা পা নাই, সেই হাত পাটা তাকে সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা হলো ডিফেক্টিভ ভাইরাস, ওটা হলো ডিফেক্টিভ ভাইরাস। যেমন আরো এই যে এখানে দেখো বলি, হেপাটাইটিস ভাইরাস ডিফেক্টিভ ভাইরাস কেন বলা হচ্ছে, এটা কিন্তু তোমাদের রিটার্নে আসবে। cannot replicate by itself because it does not have genes for its envelope protein. এটা ইনভেলপ তৈরি করতে পারবে, ইনভেলপ তৈরি করার জন্য তার যে জিন লাগবে সেই জিনটা তার নাই, যার ফলে এটা নিজে রেপ্লিকেট করতে পারবে না। কখন রেপ্লিকেট করবে? ক্যান রেপ্লিকেট only in cells also infected with hepatitis B virus, because hepatitis B virus uses surface antigen of hepatitis B virus, that means it's as its envelope protein. So hepatitis B virus is called the helper virus for hepatitis B virus. ঠিক আছে, তাহলে এখানে কি হলো যে হেপাটাইটিস বি ভাইরাস এর কিন্তু ইনভেলপ তৈরি করার জন্য, যে ইনভেলপ প্রোটিন তৈরি করার জন্য যে জিনটা প্রয়োজন সেই জিনটা ওর নাই, যারপর সে আমাদের বডিতে প্রবেশ করলেও সে রেপ্লিকেশন করতে পারবে না। এক্ষেত্রে কি হবে, যদি আগে থেকে বা আগে থেকে হেপাটাইটিস বি ভাইরাস আছে বা একই সঙ্গে হেপাটাইটিস বি ভাইরাস এবং ডি ভাইরাস একই সঙ্গে আমাদের বডিতে প্রবেশ করলো, তখন কি হবে, সে ওই হেপাটাইটিস বি ভাইরাসের যে সারফেস অ্যান্টিজেন আছে ওটা তখন সে ধার করে নেবে, ধার করে নিয়ে তখন সে ইনভেলপ প্রোটিন তৈরি করবে। এই জন্য হেপাটাইটিস বি ভাইরাসকে হেপাটাইটিস ডি ভাইরাসের হেল্পার ভাইরাস বলা হচ্ছে। এখন বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জন্য ডিফেক্টিভ ভাইরাস, এখন দেখো, ডিফেক্টিভ ভাইরাসেস আর কম্পোস্ট অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিনস that cannot replicate without a helper viruses which provide missing function. তাহলে এখন ডেফিনিশনটা এখন তাহলে আমরা বুঝলাম।
ঠিক আছে? তাহলে এই ডিফেক্ট ভাইরাস কেন বলা হচ্ছে এটা অবশ্যই ভালো জানবা। আর ট্রান্সমিশন ওই যে আগের মতো বি এবং সি এর মতো সেক্সুয়াল, প্যারেন্টাল এবং পেরিনেটাল। আর তোমার প্যাথোজেনেসিস তোমার ডি ভাইরাসের মতোই, ঠিক আছে? ইনকারেক্ট পিরিয়ড ওই তোমার একই রকম, খালি পার্থক্য আছে, তোমার ওই যে সময়টা জানতে হবে না, পত্রটা জানতে হবে না। এ বি সি শুধু জানো, জন্মেসটা হতে পারে না হতে পারে। আর এখানে এই যে তোমার এক্সেপশনাল কি আছে, ফালমিনেন্ট হেপাটাইটিস হয়, এবং হেপাটাইটিস হারটা দেখো 2 to 7.5%, এটা বেশি নয়। আর ফালমিনেন্ট হেপাটাইটিস আর কোন ক্ষেত্রে হয়তো, হেপাটাইটিস ই ভাইরাস, ই ভাইরাসের ক্ষেত্রে কখন হয়তো, নরমালি হয়তো না, যখন স্যার প্রেগন্যান্ট ওমেন তখন হয়তো। তাহলে এইগুলো জিনিস। আচ্ছা, তারপর এখন ইমিউনিটি এর বিরুদ্ধে আনসার্টেন এখন। আর এই ক্রনিক ইনফেকশন এটা হয়। ক্রনিক ইনফেকশন দুই ধরনের, একটা হলো সুপার ইনফেকশন আর একটা হলো কো ইনফেকশন। তাহলে তাহলে কি হলো, সুপার ইনফেকশন কাকে বলবো? আগে মনে করো হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা ইনফেকশন হয়েছে, পরে তোমার হেপাটাইটিস তোমার ডি ভাইরাস পরে প্রবেশ করলো, সেটাকে বলে সুপার ইনফেকশন। ঠিক আছে? তাহলে কোন হেপাটাইটিস ডি ভাইরাস occurs only a person infected with hepatitis B virus. কোন হলো ইনফেকশন উইথ হেপাটাইটিস ডি ভাইরাস and B virus at same time is called co-infection. তাহলে একই সঙ্গে যদি বি ভাইরাস এবং ডি ভাইরাস ইনফেকশন হয় তাহলে সেটাকে বলবো co-infection। আর সুপার ইনফেকশন বলবো কি, a person previously infected with hepatitis B virus and then infected with hepatitis D virus is called super infection. এইটুকুই, ঠিক আছে? এগুলো আর পড়তে হবে না, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও। আর প্রিভেনশনটা কিভাবে করবো? প্রিভেনশনটা তেমন কিছু না, যদি বি ভাইরাস তোমার যদি না হয়, যেহেতু এটা ডিফেক্টিভ ভাইরাস, তোমার বি ভাইরাস ইনফেকশন যদি না হয় তাহলে ডি ভাইরাস ইনফেকশন হবে না। তাহলে তোমার কি বি ভাইরাস ইনফেকশন কিভাবে হবে না? যদি বি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন যদি দেওয়া যায় তাহলে তোমার বি ভাইরাস ইনফেকশন হবে না। আর বি ভাইরাস ইনফেকশন না হলে তোমার ডি ভাইরাস ইনফেকশন হবে না। এটাই হলো তোমার হলো ডি ভাইরাসের প্রিভেনশন। ঠিক আছে? নো ভ্যাকসিন এগেইনস্ট হেপাটাইটিস ডি ভাইরাস, তবে যেহেতু এটা ডিফেক্টিভ ভাইরাস এই জন্য এই যে এটা করে নাও, এটুকুই। তো ডি ভাইরাস বেশি ইম্পর্টেন্ট না, ওই যে তোমার ডিফেক্টিভ ভাইরাস কেন বলা হচ্ছে এটা জানে নেবে। আর ডিফেক্টিভ ভাইরাস কাকে বলা হয় এবং এক্সাম্পল পরীক্ষা আসে, এই জন্য বলে দিলাম। আচ্ছা, এখন তোমাদের কালকে পড়া হলো ডেঙ্গু, ঠিক আছে? আর যারা ইরেগুলার তাদের তো পরীক্ষার ডেট হয়ে গেছে, তোমার জানো? জি স্যার, কবে? 25 তারিখ থেকে শুরু স্যার। 25 স্যার। জানুয়ারি, তাই তো? স্যার। আর তোমরা যারা এই যে সেকেন্ড গ্রুপ তাদের সেকেন্ড কবে হবে? স্যার আমাদের এখনো ওইভাবে বলেনি, তবে স্যার মার্চে হতে পারে স্যার। তোমাদের অনেক দেরিতে আছে, তোমাদের অনেক দেরিতে আছে। তো ওই যে হ্যাঁ স্যার, ইরেগুলারদের স্যার বসতে দিবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের নামগুলো পাঠিয়ে দেবো। জি স্যার। হ্যাঁ, তোমরা কিন্তু পড়তে থাকো, তোমরা পরীক্ষার যে প্রস্তুতি নাও, এবং তোমাদের যে কি বলে যে এগুলো জানানো হবে, তোমার ফর্ম ফিল-আপের নাম আমি কিন্তু কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দেবো, এবং তোমাদের যখন নোটিশ করবে তখন আসে ফর্ম ফিল-আপ করবা। স্যার, করোনা টেস্ট কবে করতে হবে স্যার? এগুলো তোমাদের যে স্টোর সেকশনে ওখান থেকে তোমাদের জানায় দেবে। আচ্ছা স্যার। এগুলো তোমাদের এসে তোমাদের যে স্যার একটা নোটিশে স্যার হচ্ছে স্যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট দিচ্ছে স্যার 14/2/14 স্যার 1 পর্যন্ত। 14 তার মানে সময় এসে গেছে। তার মানে তোমাদেরকে এখন তাহলে হয়তো তোমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের নাম আমার পক্ষ থেকে আমি যেটা করবো যে ফেস করার হিসেবে আমি তোমাদের নামগুলো পাঠিয়ে দেবো। যারা দেওয়ার আমরা 12 জন ছিলাম স্যার। যেহেতু তোমাদের আচ্ছা, তাদের নামগুলো পাঠিয়ে দেবো। এরপরে যদি
কারো নাম বাদ যায় তখন তোমাকেই তোমার ওই যে যোগাযোগ করবা, কারণ ফর্ম ফিল আপের সময় তখন যাতে কেউ বাদ না যায় সেই জিনিসটা, মানে হয়তো আমাদের ভুলে হয়তো অনেকের নাম বাদ যাইতে পারে, জি স্যার। তখন তোমার এটা যোগাযোগ করবা। তো তোমার পরীক্ষা প্রস্তুতি দেওয়া শুরু করে দাও তোমার, যে তোমাদের জি, স্যার। পরীক্ষা ডেট হয়ে গেছে। জি, আর স্যার। সেভেন প্রুফ যারা দেবা তাদের তো পরীক্ষা এখনো বহু দেরি আছে, তাই তো? তোমাদের জানুয়ারিটা সময় দাও, তোমাদের জানুয়ারির মধ্যে আমি শেষ করে দেবো তোমাদের ক্লাস, ঠিক আছে? আশা করি জানুয়ারির মধ্যে তোমাদের এই ভাইরাস তো আর বেশি নাই, ভাইরাস তো আর মনে করো শেষের দিকে স্যার। অর্ধেক অর্ধেক তো হয়ে গেছে, আর অর্ধেক আছে, অর্ধেকের বেশি হয়ে গেছে স্যার, বড় বড় সবগুলা পড়ায় ফেলছেন। ওইটা হয়ে গেছে না, আরো অনেকগুলো আছে এখনো বেশি হয়, এখনো অর্ধেক আছে এখনো। আর হলো যে তোমাদের ওই যে এরপর প্যারাসাইট শুরু করো, প্যারাসাইট শেষ হলে আর প্যারাসাইট যদি শেষ হয়ে যায় তাহলে তোমার আর কি থাকে বেশি থাকে, মাইক্রোলজি বেশি না, ক্লিনিক্যাল মাইক্রোলজি বেশি না। প্যারাসাইটটা আমি মোটামুটি আমার টার্গেট যে প্যারাসাইটটা আমি শেষ করতে পারি, প্যারাসাইট গুলোকে এইভাবে তোমার ক্লাস করতে থাকো। আর থার্ড প্রুফ যারা দিবে তারা তোমার প্রস্তুতি বসে যাও, তোমাদের যেহেতু জানুয়ারিতে স্যার আমরা তো স্যার আর ক্লাস পরীক্ষা এখন বহু দেরি আছে। তোমার আগে তো ক্লাস করছো মনে হয়, তাই না? জি স্যার, সেকেন্ড। জি স্যার, সেকেন্ড টার্মে ক্লাস করছি স্যার। ফার্স্ট টার্ম। আর যদি তোমার সেম করে থাকো তাহলে আমার মনে হয় তোমার যেহেতু পরীক্ষা এসে গেছে তাহলে মনে হয় তোমাদের ইয়ে করা হবে না, তোমার করতে থাকো তোমার। জি স্যার। আর এই সেকেন্ড প্রুফ যারা দিচ্ছ তো তাদের এখনো বহু দেরি আছে, তোমার ক্লাস বাদ দেবে না, তোমরা ক্লাস করো। পার্সেন্টেজ তোমাদের যে কমে যাচ্ছে এটা আমি কাম্য নয়, যদি না যদি ক্লাস না করতে চাও তাহলে আমি ক্লাস নেবো না, কিন্তু সেটা বলে দাও। কিন্তু এই যে এত কম পার্সেন্ট নিয়ে কিন্তু ক্লাস করবো না, আর তোমার সিদ্ধান্ত নেবে যে ক্লাস করবা কিনা, এবং পরে তোমরা বিপদে পড়ে যাবে। এবং তোমাদেরকে বারবার করে বলি তোমরা তো বোকা, তোমাদেরকে বারবার করে বলি তোমার মানে সব মেডিকেল কলেজ একসঙ্গে হয়, তোমার সেকেন্ড প্রুফ থার্ড প্রুফ একসঙ্গে দাও না কেন? এগুলো সব সময় বলতে হয়। আমরা কি আমার চাকরি আমাকে সব বলতে পারি? তোমার তো এত লস হবে তো তোমাদের তো সেকেন্ড প্রুফ থার্ড প্রুফ দিলে কিন্তু তোমাদের সেকেন্ড জব হতো না, লস হতো না। আর তোমার সেকেন্ড প্রুফ দিবা মার্চে, তারপর আবার তোমার হ্যাঁ হ্যাঁ চাও তো, কিন্তু আমাকে বললো তো না, তোমার তো এটা তো সেন্ট্রাল ডিসিশন না, এগুলো তোমার সব মেডিকেল একসঙ্গে তোমাদের এই জিনিসটা করতে হবে, তোমাদের অত কিছু বলা যায়? আমি রাফিকে বলেছিলাম তো তোমার এই জিনিসটা তোমার সবাই একসঙ্গে বসে না কেন, সব মেডিকেলই এটা খালি শুধু এমাদুরা মেডিকেল কলেজ খালি একা হবে না, আমরা তো রাজি আছি। আচ্ছা সিদ্ধান্ত নেবে তো তোমার সেন্ট্রালি, তাই তো? সবাইকে গোটা মানুষ তোমাদের মানে ইয়ে করতে হবে, তাহলে তো সম্ভব, তাহলে তোমাদের লস হইতো না, আমরা তো লস হইতো না তাহলে। তো ঠিক আছে, কালকে তাহলে ডেকে ঘোরাবো। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার।